আর একবার এরকম চাপকে পিঠে ছাল। লোকে যদি যে কোনো ব্যাপারে যদি মজা পায় হয়, আমারও আনন্দ লাগবে, খারাপ লাগবে কেন? যেখানে দেখবেন অন্যায় দেখবেন, অন্যায় দেখবেন, অন্যায় দেখবেন, প্রতিবাদ করবেন, এটাই হলো কথা। রঞ্জিত মল্লিককে আপনি অসহায় দেখান বা রঞ্জিত মল্লিককে যদি আপনি অসৎ দেখান, ছবিটা সুপার ফ্লপ হবে। নমস্কার, জি24 ঘন্টা ডিজিটালে আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে দেখেই বুঝতে পাচ্ছেন যে তার সম্পর্কে কিছুই বলার অপেক্ষা রাখে না, তিনি রঞ্জিত মল্লিক। এবং কিন্তু আমি একটু বলবো, আমি দেখেছি বলবো না, তবে সিনিয়রদের থেকে গল্প শুনেছি এবং অনেক বইপত্রে পড়েছি যে একটা সময় ছিল যখন টলিউডকে একা নিজের কাঁধেই টেনেছেন এই রঞ্জিত মল্লিক। তার ফ্যান ফলোয়িং নিয়ে তো আমি কথাই বলছি না, কারণ ফিমেল ফ্যান ফলোয়িং থেকে এখনও সোশ্যাল মিডিয়ায় যদি আমরা চোখ রাখি, তিনি বোধহয় সবচেয়ে বেশি ভাইরাল। আচ্ছা, আমি প্রথমেই জিজ্ঞেস করি যে আপনাকে একটা বেল্টম্যান নাম দেওয়া হয়েছে এবং আপনি নিশ্চয়ই এটা জানেন যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিম তৈরি হয় এটা নিয়ে। তো এটাকে আপনি কিভাবে গ্রহণ করেন? মানে আপনি কি মজা পান নাকি বিরক্ত হন? না, বিরক্ত হওয়ার কোনো ব্যাপার না। লোকে যদি যে কোনো ব্যাপারে যদি মজা পায় হয়, তা আমারও আনন্দ লাগবে, খারাপ লাগবে কেন? ওরা ওইটা নিয়ে যদি মজা পায়, যেরকম একটা বলি, যে বেল্টম্যান বললেন না, কিছুদিন আগে একটা কোথায় দেখছিলাম, একজন মাংস কিনতে গেছে। আচ্ছা, তো মাংস কিনতে গিয়ে তখন তো মাংসওয়ালা জিজ্ঞেস করে, দাদা কি ছাড়িয়ে দেবো, ছালটা কি ছাড়িয়ে দেবো? বলে, ওটা তোমাকে ছাড়াতে হবে না, রঞ্জিত মল্লিক ছাড়িয়ে দেবে, চল তুমি এমনি মাংসটা দিয়ে দাও। সরি, এই ধরনের রসিকতা মানে ও করে। তো অনেকদিন আগে দেখছিলাম উইকিপিডিয়াতেও বেল্টম্যান বলছে। তো আমি, আসল কথা হয়েছে কি, আগে বেশ কিছু ছবিতে আমি বেল্ট দিয়ে মারতাম, বেশিরভাগই তো প্রতিবাদী চরিত্রে পাঠ করেছে, বেশিরভাগই আমার জীবনের বোধহয় 95% ছবি সত্যি তাই, প্রতিবাদী চরিত্র। সে মৃণাল সেন বলুন, সত্যজিৎ রায় বলুন, অঞ্জন চৌধুরী বলুন, নেহালের ছবি, এটা তো প্রতিবাদী এই চরিত্রটা। আর এখানে পুলিশ তো যেরকম নানা রকম পুলিশ হয়, তো পুলিশ তো একই রকম হবে তার তো ব্যাপার নেই। আমার শত্রুর পুলিশ যা, আমার এইখানকার পুলিশ এক নয়। হ্যাঁ, তো সেটা না, এটাও না, দুটো ছবির টেস্টও আলাদা। এইটাতে যেটা আছে নেহালের ছবিতে গল্পটাও এমন, মানে খবরের কাছে দেখছেন না, রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, যা ঘটছে ফুটছে, কাগজে পড়ছেন, যে শুনছেন, রেডিওতে টিভিতে দেখছেন, ঠিক সেইগুলো, মানে ফিল্মটাকেই বলে তো রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। কিন্তু এইটা আমাদের এই ছবিটা রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। সোসাইটি মানে চতুর্দিকে যা ঘটছে, শহরের বাইরে লোকজন, হ্যান ত্যান, সেইটা ব্যাপারটা আছে। আর পুলিশের মধ্যে সেই প্রবলেমটা সলভ করার ব্যাপারটাও আছে। প্রবলেম যেরকম আছে, তার সলিউশনের দরকার, সেরকম পুলিশের চরিত্রটা সেরকম সলিউশন করছে সেটা। অ্যাট দ্য সেম টাইম হাসির মোড়কে, মানে লাফটার, কারণ লোকে প্রাণ খুলে হাসুক, মজা পাক, এটাও ভীষণ ছবির অঙ্গ। তো ওই ব্যাপারেও নেহাল বেশ ভালো নজর রেখেছে। তাহলে মানে অন্যায় আছে, প্রতিবাদ আছে, শাস্তি দেওয়া আছে, হাসি আছে, প্রাণ ফুটে হাসি, প্রেম, এসব কিছু। আর এই বেল্টম্যানটা কোথা থেকে এলো? মানে এটা কবে থেকে এলো এবং কোথা থেকে এলো? কবে থেকে এলো আমি জানি না, আমার মনে হয় অনেকদিন আগে একটা ছোট বউ বলে ছবিতে করেছিল। ছোট বউতে ছবিতে বিশাল জনপ্রিয় সিনেমা, সাংঘাতিক জনপ্রিয় ছবি। তো তাতে আমার ছোট ভাইয়ের পাঠ করেছিল প্রসেনজিৎ। তো প্রসেনজিৎকে বেল্ট দিয়ে মারবো বলে বেল্ট খুলেছি। তার আগে বললাম, প্রসেনজিৎ আমি তো আস্তে আস্তে মারতে পারবো না ভাই, ও দেখতে খারাপ লাগবে, তুমি মানে ঘায়ের ভেতরে ভালো করে প্যাডিং দিয়ে রাখো, কারণ আমি জোরে মারবো। ওই যে মেরেছি ওই তারপর থেকেই বেল্টম্যান শুরু হয়ে গেছে। আচ্ছা, ওই শুটিংটা কি হয়েছিল? মানে লেগেছিল কি বুম্বাদার নাকি? না, লাগার কথাই না, কারণ পুরো প্যাডিং করে রেখেছে। আচ্ছা, একটু আধটু হয়তো লেগে যেতে পারে, সেটা না, কিন্তু আসল বেশিটা একটা লাগেনি। ওইখানেই বোধহয় ওই ডায়লগটা ছিল, চাপকে পিঠের ছাল তুলে দেবো। এটা তো পুরো মানে এখনো ওটা, চাপকে পিঠের ছাল আমার অনেকগুলো ছবিতে আছে, চাপকে পিঠের ছাল। আর একবার এরকম চাপকে পিঠের ছাল, এখানে আবার আরেকটা অ্যাডিশনাল হয়েছে এখানে নেহালের ছবিতে। কেউ যদি আমার সঙ্গে বেইমানি করে, আমি তাকে দুরকম শাস্তি দিই। হয় চাপকে পিঠের ছাল তুলে নিই,
নইলে গোপ উপড়ে ফেলি। এটা অ্যাডিশনাল হয়েছে নেহালের ছবিতে। আচ্ছা, আপনি তো আমি যেই কথাটা বলছিলাম যে একটা সময় শুভঙ্কর সান্যাল যে চরিত্রটা মানে এতই জনপ্রিয়, যেটা আমার জেনারেশনে আমি বলছি, আমার এক বন্ধুর নাম হচ্ছে শুভঙ্কর। তো এমনি হয় না, কথা হয় যে কার নাম কোথা থেকে এসছে, তো ওর থেকে আমরা জানতে পারি ওর বাবা শত্রু সিনেমাটা এত মানে উনি পছন্দ করেছিলেন যে ছেলের নাম রেখে দিয়েছেন শুভঙ্কর। ওই থেকে এই শুভঙ্কর সান্যাল যে ক্যারেক্টার, সেটা তো অনেক তারপর কপ ক্যারেক্টার হয়েছে যাদের ইন্সপিরেশন। রিসেন্টলি দশম অবতারের সময় আমি সৃজিত মুখোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম, তো ওনাকে আমরা বলছিলাম যে আপনারা যে কপ ইউনিভার্স করেছেন, এখানে কি শুভঙ্কর সান্যাল ফেরত আসতে পারে? যদি এই অফার আপনার কাছে আসে, আপনি নেবেন এখন সেই অফার? মানে ওদের একটা কপ ইউনিভার্স তৈরি করছে যেখানে বিভিন্ন সময়ের জনপ্রিয় কপ ক্যারেক্টাররা বিভিন্ন ছবিতে আসছে। সেরকম আমি জিজ্ঞেস করেছিলাম যে যদি শুভঙ্কর সান্যালকে নিয়ে আপনারা কিছু ভাবছেন, শত্রু রঞ্জিত মল্লিককে নিয়ে কিছু ভাবছেন, তখন ওরা বলছে যে ওয়াই নট, আমরা ভাবছি এবং আগামী দিনে আমরা করতেও পারি। এই অফার যদি সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি আপনার কাছে আনে? এখন হয়তো নাও হতে পারে, নাও, কারণ আচ্ছা করে নিয়েছি, যেটা করে নিয়েছি হয়ে গেছে, আলাদা গল্প টল্প যেরকম আছে সেরকম, নতুন করে আর কি সেরকম না, ওই ছবিটা রিমেক করার কথা বলছি, ক্যারেক্টারটা তুলে নে। আর তো একই জিনিস, আর রিপিট করে আর কি করবো, এটা রিপিট করে লাভ নেই, সেই বলছি। এখন আপনি রিসেন্ট ছবি করছেন, কিন্তু মাঝখানে তো আপনি কিছুদিন না, আমি 7 বছর ছবি করি। হ্যাঁ, ছবি করেন। 11 সাল থেকে 18 সাল অবধি ছবি করিনি। এখনো যে রেগুলার ছবি করছি তা মোটেই নয়। এই বছরে এক আধখানে, ধরুন ডিসেম্বর শীতকালে এক আধখানে ছবি হয়, এক দুটো, তার চেয়ে বেশি হবে না, করবো না। কেন করবো না? মানে যতটা মানে ফিজিক্যাল ফিটনেস যতটা দরকার লাগে সেসব চরিত্রে, ওই লেভেলের ফিটনেসটা নেই, কারণ একটা ফিটনেসেরও দরকার তো সাংঘাতিক রকম, তো সেই যতটা ফিটনেস দরকার ওই ফিটনেস নেই। আচ্ছা, এখন এই আপনার তো সব কিছু অ্যাচিভ করে ফেলেছেন জীবনে, তো এই সময় এসে যখন চিত্রনাট্য আসে আপনার কাছে, তখন আপনি কি দেখেন চিত্রনাট্যে যে এইটা মানে এই যে ছবিটা করব আর এটা করব না, এই বাছাইটার সময় আপনি কি দেখেন বা কি প্রথম করার বিশ্বাসযোগ্যতা থেকে? আচ্ছা, মানে চরিত্র, একটা গল্প হয় না যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে, দেখেছি, ফেকেছি, হ্যান ত্যান, একটা অদ্ভুত টাইপের গল্প যে কখনো শুনিও নি, দেখিও নি, তাই নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, একটা আমার নিজেরও তো একটা বুদ্ধি কাটায় সেই সময় যখন কাহিনী শুনি, একটা গল্প ভালো লাগা খুব অবাস্তব হলে তো ওই দিক মারাবো না। আর আমাকে দুরকম চরিত্রের লোকে নেয়ও না, করিও না। একটা যদি রঞ্জিত মল্লিককে আপনি অসহায় দেখান বা রঞ্জিত মল্লিককে যদি আপনি অসৎ দেখান, ছবিটা সুপার ফ্লপ হবে। একদম। তাই জন্য আমি ওই চরিত্র আমাকে অফার আসলেও আমি করি না। মানে কোনো নেগেটিভ চরিত্র একবার করিনি যে তা না, কিন্তু লোকে না নেগেটিভ চরিত্র আমাকে নেয় না, নেবে না, মানে ওই মাইন্ডসেট হয়ে গেছে দর্শকের। আর আমি তো সিনিয়রদের থেকে শুনেছি এবং আপনার সঙ্গে যতবার আমার দেখা হয়েছে এবং আজকে যে কথা হচ্ছে, আপনি যেরকম পুলিশের চরিত্র করেন, যে একদম মানে আর কি খুব রাফ অ্যান্ড টাফ, আপনি এমনি লাইফে সবসময় আমরা দেখি আপনি হাসি মুখে থাকেন এবং অদ্ভুতভাবে যে পুরো ব্যাপারটাই উল্টো, মানে না, সে তো যখন আমি পুলিশ সাজি, যখন আমি তো এখন এই মুহূর্তে তো পুলিশ নই, আমি রঞ্জিত মল্লিকের মুহূর্তে, কিন্তু পুলিশ সাজি যখন, তখন আমাকে চরিত্র অনুযায়ী, জায়গা অনুযায়ী সবসময় যে রাফটাপ না, মজা করি, হাসি করি, সবই করি। আবার দরকার পড়লে সেরকম রাফটাপ তো হতেই হবে চরিত্রের জন্য। রাইট দাদা, দীর্ঘ 50 বছরের বেশি সময়, তাই তো আপনি 52-53 হবে, এত মানে প্রায় 200-র কাছাকাছি ছবি, 180-190 হবে, মানে ওই 200-র কাছাকাছি ছবি, এত স্টারেদের সঙ্গে কাজ করেছেন, আপনার সমসাময়িক, আপনার আগের এবং আপনার পরের, ইন্ডাস্ট্রি কতটা বদলেছে এবং ইন্ডাস্ট্রির যে মানে আর কি বদলটা ভালো না খারাপ, না কি মনে হয় আপনার? আচ্ছা, এই মুহূর্তে তো আমি তো সেভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নই, যে যাওয়া আসা যে রেগুলার উঠছে উঠবোস করছি সেরকম ব্যাপার না। এখন আমাদের সময় সত্যি কথা একটা, আমি কিন্তু এদের কেমন করে কী করে আমি জানি না, কিন্তু আমাদের সময় একটা কীরকম জয়েন্ট ফ্যামিলির মতন ব্যাপার ছিল।
ধরুন আমি এন্ট্রি ওয়ান স্টুডিও, যার জন্য আজকাল আমি এন্ট্রি ওয়ানে যদি কাজ করি আমি 10 নম্বর ঘরে ঢুকবই না। 10 নম্বর ঘরে তখন ওখানে কে নেই, ওখানে আমার থাকার কথা না, আমি তখন জুনিয়র, সব সিনিয়রগুলো ওই ঘরে বসতো, কিন্তু আমি ওদের আলোচনা শুনবো বলে আমি ঠিক 10 নম্বর ঘরে ঢুকে যেতাম। ওখানে অল সিনিয়র্স যতজন আছে, সৌমিত্রদা কিংবা উৎপল দত্ত, কালী ব্যানার্জি, তরুণ কুমার, অনুপ কুমার, রবি ঘোষ, যতজন আছে সব ওই ঘরটাইতেই ছিল, সবাই ওদের জন্য তারকার হাট, ওই তারকার হাট ছিল ওই 10 নম্বর ঘরটা। তো ওই এতগুলো সব বড় 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 অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে না, অ্যাক্ট্রেস না অ্যাক্টর, তো ওইখানে আমি বসতাম, গিয়ে ওদের গল্প টল্প শোনো, অ্যাক্টিং ফ্যাক্টিং নিয়ে সব আলোচনা টালোচনা করতে টরতো, সেগুলো শুনতাম, আর খুব শুনতাম। আপনি তো উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন, এবং উত্তম কুমার এমন একজন নায়ক যাকে এখনো ওয়ার্শিপ, মানে তিনি এত বছর হয়েছে আমাদের মধ্যে নেই, কিন্তু এখনো আমাদের পৃথিবীতে যত বাঙালি আছে সকলকার মনের মধ্যে ঢুকে বসে আছেন, ওনাকে বার করা যাবে না। উনি এমনই চরিত্রের, অসম্ভব ভালো, মানুষটাও ভালো। লোকে তো ওকে অ্যাক্টর হিসেবে দেখেছে, মানুষ তো দেখেনি, মানুষটা আমরা দেখেছি। যত ভালো অ্যাক্টর ঠিক তত ভালো মানুষ, মনে মানে লোকের জন্য ভাবা টাবা করা টরা সব ওনার মধ্যে ছিল। আচ্ছা, আর এখন আপনি কি ধরনের ছবি করতে চান এই সময়ে দাঁড়িয়ে? আমি এই মুহূর্তে অনেস্টলি বলি, এখন খুব সিরিয়াস ছবি করার আমার খুব একটা ইচ্ছে নেই। একটু মজা টজা থাকে, মজা টজা যদি থাকে, কারণ লাইট মুভমেন্ট, খুব সিরিয়াস ছবি এখন আমার খুব একটা ইচ্ছা হয় না। একটু লাইট 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 লাইট, লোকে এন্টারটেইনড হবে, প্রাণ খুলে হাসবে, মজা পাবে, বাড়ি চলে যাবে, ফুরিয়ে এটাই। আর কি ছবি দেখতে পছন্দ করেন, মানে এই কমেডি জনেরই পছন্দ? না না না, ছবি সব রকম দেখি। আচ্ছা, ছবি দেখি সব রকম, মানে যেটা ভালো শুনি, যেটা অবশ্যই সব ছবি দেখি। এই যে মাঝখানে হচ্ছিল না যে বাংলা ছবি সে অর্থে চলছিল না, বা কিন্তু রিসেন্ট টাইমে বেশ কয়েকটা ছবি ভালো ব্যবসা করেছে, কি মনে হয় দর্শকের টেস্ট বদলে গেছে, নাকি আমাদের অনেকে পুরনো মানে আর কি সময়ের লোকজন বলছেন যে আমাদের ফ্যামিলি ড্রামা আরও একটু করা উচিত, কারণ একটা সময় ওই ফ্যামিলি ড্রামা ভীষণ চলতো, এবং আপনি যে বললেন ছোট বউয়ের কথা, সে তো বেসিক্যালি মানে ফ্যামিলি ড্রামা। তো না, আপনার কি মনে হয়? পরিবর্তন হয়ে গেছে, একটু পরিবর্তন তো হয়েছে, কোনো সন্দেহ নেই, সময়ের সঙ্গে তো পরিবর্তন হবে পৃথিবীতে। আগেকার দিনের একেকার দিয়ে এক আছে নেই, কিন্তু ওইখানে যতটুকু পরিবর্তন হওয়ার সেটা চাহিদার দিক দিয়েও পরিবর্তন হয়ে গেছে, চাহিদার দিক দিয়ে তো ওইটুকু পরিবর্তন হয়েছে। কিন্তু এখনকার আমাদের দর্শককে আমরা চিনতাম, এখন এই মুহূর্তে যারা আছে তাদের আমি ঠিক এক্স্যাক্টলি ততটা জানি না যে তাদের চাহিদা কীরকম। আর এই ছবিটা রিলিজ করছে অনেক দিন পর, আপনাকে পর্দায় আমরা দেখতে পাবো। আগের বছর একটা সিনেমা রিলিজ করেছিল, এবং তারপর একটা ওয়েব সিরিজ করেছিল। আচ্ছা, এইটা আমি জিজ্ঞেস করবো যে ওয়েব সিরিজ আপনি দেখেন? ওয়েব সিরিজে আমার ইনফ্যাক্ট সেরকমভাবে দেখাই হয় না। আচ্ছা, কোনো ছবি মানে লং প্রসেস না, আমার সেরকমভাবে এখন ইনফ্যাক্ট দেখাই হয় না, ছবি না এই না হ্যান ত্যান। আচ্ছা, সুযোগ পেলাম, বসে গেলাম, দেখলাম, সেরকম। ওয়েব সিরিজও একটা দুটো দেখেছিলাম, ভালোই লেগেছিল। এটা যখন অফার দিল ওয়েব সিরিজের গল্পটা তো আমার পছন্দই হলো, লোকের প্রত্যেকের ভালো লেগেছে, লোকের ভালো লেগেছে। একটা বড় এইতে কী বলে ফ্ল্যাট যেখানে থাকে, সে ফ্ল্যাটের লোকরা কেমন তো থাকে তাদের জীবনযাত্রা খুব ভালো লেগেছে, এবং খুব রেজাল্টটা ওয়াজ এক্সেলেন্ট, যে লোকে যারা দেখেছে তাদের খুব ভালো লেগেছে ওয়েব সিরিজ। মানে আগামী দিনে ওয়েব সিরিজের আরও অফার পেলে, মানে ফার্স্ট কন্ডিশন হলো আমার ওয়েব সিরিজ হোক আর ফিল্ম হোক আর যা কিছু হোক, গল্পটা প্রচণ্ড ভালো হতে হবে, চিত্রনাট্যটা ভালো হতে হবে, তবেই কাজ করব, নইলে করব না। একদম। আপনি পর্দায় করেছেন অনেক প্রতিবাদী চরিত্র, এবং এই সময় আমাদের মানে সব দিক দিয়েই খুব একটা টালমাটাল পরিস্থিতি চলছে, মানে সামাজিক পরিস্থিতি, আমি সামাজিক রাজনৈতিক যাই বলবেন, মানে সমাজের পরিস্থিতিটা খুব টালমাটাল আর কি। তো এই সময় দাঁড়িয়ে আপনার কি মনে হয়, মানে আপনি কি ফিল করেন, মানে অনেকেই অনেক রকম মন্তব্য করে? প্রত্যেকের প্রতিবাদ করা উচিত, প্রত্যেকটা যতজন আছে, যেখানে দেখবেন অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন, এটাই হলো কথা। ঠিক। হ্যাঁ, অন্যায় দেখে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাওয়া মোটেই ঠিক না, কিন্তু সেটা কোনখানে কিভাবে করবেন সেটা তার পার্সোনাল চয়েস, এই ব্যাপার।
কারণ সেটা ভুলভাবে না এই হয়ে যায়, মানে প্রজেক্টেড না হয়ে যায়, বুঝেছেন? আপনি ভালো কাজই করলেন। একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাকে, এটা ইটস অ্যান এক্সাম্পল। একটা লোককে আমি সপেটা চড় মারলাম, ছিটকে পড়ে তার মাথাটা ফেটে গেল। তো শুধু আপনি এই খবরটা ছাপলেন যে রঞ্জিত ভাই একজনকে চড় মারলো, পড়ে গিয়ে মাথাটা ফেটে গেল। এই অবধিটুকু যদি বলেন, লোকে কি ধারণা করবে আমার সঙ্গে? আপনি খারাপ, আপনি অসভ্য, অশিক্ষিত, নোংরা। এই ছোট্ট জায়গাটুকু বাদ দিয়েছে। ওই যাকে চড় মারলাম সেটা রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিল, পেছন থেকে একটা ট্রেন এসেছিল, ট্রেন আসার জন্য রঞ্জিতবাবুকে চপ মেরেছে, পড়ে গেল বলে প্রাণী বেঁচে গেল। তাহলে আমি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? এই পরিবেশনটা যেটা হয় না, যে যার নিজের মতন করে সুবিধা মতন পরিবেশন করে। আমার কথা বুঝলেন কি? একদম একদম। আমি চড় মেরেছি, এটা ঘটনা। আপনি শুধু ওইটুকুন যদি বলে থাকেন, তাহলে লোকের আমার সম্বন্ধে যা ধারণা করবে স্বাভাবিক, তাহলে অত্যন্ত খারাপভাবে কীরকম নোংরা লোক। একটা লোককে মারলো, চড় মারলো, পড়লো, মাথা ফাটলো। আগের ঘটনাটা যদি আপনি বাদ দেন, যে লোকটা ট্রেন লাইনের পাশ দিয়ে আসছিল, পেছন থেকে ট্রেন এসছে, রঞ্জিত মল্লিক কইটা দেখে ওকে চড় মেরেছে, ও পড়ে গেছে, মাথা ফেটেছে, প্রাণে বেঁচে গেছে। কনটেক্সটটা মিসিং। কতখানি তফাৎ হয়ে গেল, রাইট? ঘটনাটা কতখানি তফাৎ, মানে ঠিক ভুলের তফাৎ হয়ে গেল। ঠিক বললেন, অন্যায়, মানে নর্থ পোল আর সাউথ পোলের ডিফারেন্স হয়ে গেল, তাই না? কিন্তু এইটাই বোধহয় এখনকার সবচেয়ে বড় সমস্যা সোশ্যাল মিডিয়ায়, যে শুধুমাত্র ছোট ছোট ক্লিপ আমরা দেখতে পারি, তার কি কনটেক্সট আমরা জানতে পারি না। ওইটাই মুশকিল হয়, যার জন্যে কোনো একটা জিনিস দেখে যে সঙ্গে সঙ্গে একটা কমেন্ট করা উচিত নয়। পুরোটা শুনে, দুপক্ষ সব শুনে টুনে তারপরে কথা বলা উচিত। ঠিক। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক সময় দিলেন। খুব ভালো লাগলো, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।